নমস্কার। ভোট চুরি ইস্যুতে যে তথ্য কংগ্রেস নেতা রাহুল গান্ধী উত্থাপন করেছিলেন, ভারতের নির্বাচন কমিশন তা কার্যত খারিজ করতে চেয়েছে বা খারিজ করেছে। কিন্তু তার পাশাপাশি রাহুল গান্ধী আজ বিহারে ভোটারদের অধিকার সম্পর্কিত একটি র্যালি যখন শুরু করলেন বা র্যালি চলবে, র্যালি চলার ঘোষণা দিলেন, তখন ভারতীয় রাজনীতিতে কয়েকটি বিষয় যেমন খুব জোরালো হয়, এই বিষয়টিও জোরালো হয়েছে এবং প্রায় প্রত্যেকের কাছে পরিষ্কার যে কয়েক বছর আগে তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে উদ্দেশ্য করে যে সুর কিংবা স্লোগান উঠেছিল, সেই সময়ের ভারতীয় বিরোধী রাজনৈতিক দলগুলোর তরফে ঠিক এই সময়ে নরেন্দ্র মোদীর বিরুদ্ধেও সে রাজীব গান্ধীর সুরেই একটি স্লোগান উঠেছে। সেই স্লোগানের নিরিখে এই সময়ের মধ্যে বিরোধীরা তার মতন করে রাজনৈতিক পারদ মাপা শুরু করে দিয়েছে। ভারতীয় রাজনীতিতে এমন ঘটনা তার আগেও ঘটেছে, এখনো ঘটছে, হয়তো ভবিষ্যতেও ঘটবে। কিন্তু কয়েক বছর পর খোদ প্রধানমন্ত্রীকে নিশানা করে বিরোধীদের রাজনৈতিক সমীকরণে এগিয়ে যাওয়ার বিষয়টি, এটা যেন 2029 সালে লোকসভা নির্বাচনের অনেক আগে থেকে একটা অন্যরকম রাজনৈতিক নিশানা কিংবা ইশারা দিচ্ছে। সেদিক থেকে এই সময়ের মধ্যে ভারতীয় রাজনীতিতে রাহুল গান্ধীর এই সময় বা বর্তমান প্রেক্ষাপটে তার অবস্থান, রাজনৈতিক যে প্রেক্ষাপট তিনি তুলে ধরেন বা তার রাজনৈতিক যে অভিজ্ঞতা তিনি ব্যাখ্যা করেন, রাজনৈতিক সমীকরণ রসায়ন যেভাবে তুলে ধরছেন, সেদিক থেকে একটা অন্যরকম আলোচনার ইস্যু হয়ে দাঁড়িয়েছে। আজকের প্রেক্ষাপটে আমরা আপনাদের প্রত্যেকের কাছে বিষয়টি উত্থাপন করার চেষ্টা করেছি। আপনারা আপনাদের মতন করে আলোচনা করবেন। ভারতীয় রাজনীতিতে এই সময় অত্যন্ত প্রাসঙ্গিক বিষয় হচ্ছে ভোটার এবং তার ভোটের অধিকার। আমরা সেদিক থেকে বলছি ভোটারই হচ্ছে আতঙ্ক আর ভোটারই হচ্ছে ভরসা। কারণ আতঙ্ক কেন? আতঙ্ক তখনই স্পষ্ট হয় যখন ভোটাররা ভোট দেবেন কি দেবেন না চিন্তা বাড়িয়ে দেয় নেতাদের। নমস্কার, কে বলছেন? বাইরে আছেন, কথা শোনা যাচ্ছে। মানে গণতন্ত্রের জন্য ওনারা লড়ছেন, বিরোধী আছে তারপর তথ্য সহকারে রাহুল গান্ধী এই লোকসভা বিরোধী একদম ভিডিও সহকারে সব কিছু দেখিয়ে দিচ্ছে। আজকে থেকে বিহারে ভোটার যাত্রা শুরু হয়েছে। যা দেখলাম মানে জনগণের আজকেই দেখলাম মানে যাত্রা শুরু হয়েছে। আজকে আবার চিন্তা না করে যখন দেখলাম নির্বাচন কমিশন এক সমান করলো প্রায় 1.5 ঘন্টা। তো যাই হোক, মানে বিহারে দেখলাম জাতীয় যে মতনগুলি ওনারা এটাও দেখাচ্ছে সেটাও দেখাচ্ছে, সব মানে লাইভে চালাচ্ছে। আমরা দেখি সব সময়। তো আমার মনে হয় দেখুন, জাতীয় প্রেস মিডিয়া বা যে কোনো প্রেস মিডিয়া যে আমাদের বর্তমান এই জাতীয় নির্বাচন কমিশনার, ওনাকে অনেক কিছু প্রশ্ন করেছে। আমি দেখেছি নাম্বার টুকে রেখেছি, কিন্তু উনি উত্তর দেননি। 8টা-10টা সাংবাদিক ইন্টারন্যাশনাল সাংবাদিক ছিলেন, এক লাইনে উড়িয়ে দিয়েছে। এগুলি মানে বুঝানো দেওয়া হচ্ছে, বারবার সংবিধানের মানে ধোয়া দেওয়া হচ্ছে। কিন্তু সেদিকে চলছে নাকি করবে। কিন্তু আমাদের তো ভয়। উনি তো আজকে যে জেনেশ কুমার গুপ্তা নাকি উনি বললো যে পশ্চিমবঙ্গে হবে, অনেক জায়গায় হবে, এটা বিবেচনা করা হবে বলে কি বুঝিয়ে দিচ্ছেন। হয়তো সুপ্রিম কোর্টের গভর্নমেন্টে প্রমাণ করতে বাধ্য হয়েছে, বা যারা 56 লক্ষ বা নাম কাটা গিয়েছে, এগুলি প্রত্যেক পঞ্চায়েতে, প্রত্যেক বিডিও অফিসে, ডিএম অফিসে, অফিসে, লোকাল প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়াতে ছাপতে হবে। সুপ্রিম কোর্টে দিয়েছে। সুপ্রিম কোর্টের সাংবাদিক সংস্থা, নির্বাচন কমিশনের সাংবাদিক সংস্থা, তার মধ্যেও কিন্তু সুপ্রিম কোর্ট সর্বোচ্চ। তো আমাদের তো ভয় লাগছে। আমরা তো ভোট দিয়েছি, আমরা তো আমাদের বাবা ঠাকুরা জন্ম এখানে। এগুলো যদি করে ত্রিপুরাতে, তাহলে আমি যখন যাবো আমার তো সব ঠিক আছে, আমি আমার পরিবার আমার যাওয়াতে আছে, যদি গিয়ে দেখি নাই নেই, তখন তো ঠিক আছে বের করে দিবে। কারণ ত্রিপুরা আমার তো 2টা ব্রিটিশ সেন্ট্রাল ফোর্স পাঠায়। আমরা কেন ঘুরে কিন্তু ঘুরে বেড়ায়, সেই সময়টা কিছু করতে পারবো না। তারপর আমার নাম তো উঠেনি, দিয়ে লোকে তারপর মানে ভয়ঙ্কর বিষয়। তো ঠিক আছে, রাহুল গান্ধী তারপর ওই
অখিলেশ যাদব ওনাদের উপর একটা আস্থা মানে বেড়েছে আমাদের ত্রিপুরা রাজ্য সহ বহু মানে অন্যান্য রাজ্য ওনারা একটা কিছু করবেন বলে দেশবাসী যারা আশা করছেন না মানে সমাপ্ত করে দিয়েছে। ঠিক এই সময়ের মধ্যে ত্রিপুরার প্রেক্ষাপটেও আলোচনা জোরালো হচ্ছে বা আমরা আলোচনায় প্রায় প্রতিদিন বিষয়গুলো তুলে ধরি আপনাদের প্রত্যেককে নিয়ে। রাজনীতিতে কয়েকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, আর তার মধ্যে অবশ্যই ভোট রাজনীতি। যখন নির্বাচন অনুষ্ঠিত হয় বা নির্বাচন আসে তখন অনেক বিষয় সেখানে উঠে আসে, অনেক বিষয় সেখানে উঠে আসে। বোধহয় আজকের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে একটা ভোট কেন্দ্রিক রাজনৈতিক কর্মকাণ্ড, যেখানে কোনো নির্বাচন নেই, আপাতত লোকসভা নির্বাচন নেই, তারপরও বিহার বা তার রাজ্যগুলির নির্বাচন, তাকে মাথায় রেখে যেভাবে সংগঠিত হচ্ছে বিরোধী রাজনৈতিক শক্তি, সেটা খুব গুরুত্বপূর্ণ। নমস্কার, কে বলছেন? বাইরে আছেন, কথা শোনা যাবে। আতঙ্ক ভোটারই ভরসা আসলো। সেই ভোটার হামলা অনেক আগে দিনের কথা যদি একটু আগে চাই, 20-25 বছর 3 বছর আগে যদি আমরা চাই, আগে কিন্তু আমরা এখনো তো ভর্তি বার্তা কিন্তু আমরা আগে কিন্তু এরকম দেখতে নেই। দিন দিন যত মানে আমরা পেছনের দিকে যাবো, একটু ভালো দিকে যাবো, আর সামনের দিকে যখন আসবো তাদের কি কাহিনীগুলি দেখছি এখন। ওই সাইড বাহিনী মানে একটা দল সাজাইয়া দলের মধ্যে একটা সাইড বাহিনী তৈরি করে 22-15 তৈরি করে বিভিন্ন ভোট কেন্দ্রে পাঠিয়ে দিয়ে তোমরা যাও মাইকিং করো, আমাদের দলের যারা তাদের রাখা অন্য দলকে মাইকিং করে তাকে চালিয়ে যায়। এই যে একটা সিস্টেম আমরা কিন্তু বিগত 25 থেকে 30 বছর আগে কিন্তু আমরা এরকম শুনি। যদিও তারা এখন মুখের কথা বাজিয়ে কথা বলছেন, আগেও ছিল। হ্যাঁ, কোনো কিছু কথা বললে ওরা বলছে তা বর্তমান সরকার আগের সরকারকে একটু বেশি করছে। যে কোনো কথা কিছু ঘটলে ওরা বলে আগে বেশি করছে। তার মানে কি কথা বলছি ডাইভার্ট করে অন্য দিকে ছড়িয়ে দেওয়া তাদের কাছ থেকে এরকম। কিন্তু এইরকম যদি পরিস্থিতি চলবে তাহলে কিন্তু দেশ কোনোদিন উন্নত হবে না, দেশ কিন্তু ভালো দিকে যাবে না। আমার মনে হয় দেশের মধ্যে একটা বিচার ব্যবস্থাটা ভালো থাকতে হবে। একটা গ্রামে না একটা ঘরে মনে করেন মা বাবা যদি সঠিক জায়গাতে তার বিচার না রাখে, সন্তান যদি সঠিক জায়গাতে যেতে পারে না, মা বাবা যদি সন্তান গুলি উল্টা পাল্টা করে তাদের বিচার যদি না করে সময় মতো, এই সন্তান কিন্তু মা বাবাকে আগে মারপিট করবে। তো সেরকম কিন্তু ভারতবর্ষে একটা শাসন ব্যবস্থা থাকা উচিত আমার মনে হয়। যেমন এখন যা দেখলাম বিভিন্ন ধরনের আন্দোলনের ফলে সুপ্রিম কোর্ট এখন যে কথাগুলি বলছেন, এই বছর যা বলছেন বিগত 5-7 বছরের মধ্যে তারা কিন্তু এরকম মুখ খুলে কথা বলেনি। আমার মনে হয় ভারতবর্ষে একটা খুব লাগছে সুপ্রিম কোর্ট এখন মুখ খুলে বলেছেন। আবার দেখলাম কি নির্বাচন কমিশনার একটু নিজে নিজে বড় হতে পেরেছেন। দেখলাম সুপ্রিম কোর্টের যে মাধ্যমটা না দিয়ে উনি ওনার নিজের মতো করে চলতে চেষ্টা করছেন। এখন দেখা গেলে সুপ্রিম কোর্ট বলে আর নির্বাচন কমিশন বলে নির্বাচন করো, তা দেখা গেল যে প্রকারান্তরে এখন সুপ্রিম কোর্টের শাসন ব্যবস্থা নেই। আসলে তাই তো, সুপ্রিম কোর্ট যদি বিচার ব্যবস্থাটা সঠিকভাবে না রাখেন তাহলে মানুষ কোথায় যাবে? মানুষ কিন্তু যাওয়ার জায়গা মানুষ পাবে না। যেভাবে বাইক বাহিনী তৈরি করছেন, যেমন একটা জিনিস দেখলাম 2 দিন আগে, আগে যে 2022 নির্বাচন হয়েছে, একটা পঞ্চায়েত নির্বাচন হয়তো 50 মেম্বার নাকি ওনাকে ইচ্ছা করে তৈরি করা ছিল, ওনার কিন্তু নিরবিশ্বাস তিনি কাজ করেছেন। দেখা গেল যে উনি জিনিস লড়তে ভারতের নির্বাচন কমিশনের এই সময় সাংবাদিক সম্মেলন কিংবা যে বক্তব্য, তাও একবার আমরা আপনাদের কাছে এই অনুষ্ঠানে শোনানোর চেষ্টা করবো, আপনাদের কথাও শুনবো। যে সাংবাদিক সম্মেলনে অংশ বিশেষ আপনারা শুনুন। अगर कोई सोचता है कि एक पीपीटी देकर, जो कि चुनाव आयोग के आंकड़े नहीं हैं, चुनाव आयोग ने मतदाता सूची जरूर दी है, लेकिन पीपीटी में गलत तरीके से एनालाइज करना, गलत आंकड़े देना,
और ये कहना कि पोलिंग ऑफिसर ने कहा है कि महिला ने 2 बार वोट दिया है, इतने संगीन विषयों पर बिना हलफनामे के चुनाव आयोग को काम नहीं करना चाहिए। ये संविधान और कानून दोनों से विरुद्ध में होगा। और यदि मैं आपको बतलाना चाहता हूं, सारे मीडिया के समक्ष ये कहना कि अगर मतदाता सूची में आपका नाम एक बार और है तो आपने 2 बार मतदान किया होगा और कानूनी अपराध किया होगा, और मेरे सारे मतदाताओं को अपराधी बनाना और चुनाव आयोग शांत रहे, संभव नहीं। हलफनामा देना होगा या देश से माफी मांगनी होगी, तीसरा विकल्प नहीं है। आपके माध्यम से मैं ये भी कहना चाहता हूं, अगर 7 दिन में हलफनामा नहीं मिला तो इसका अर्थ ये सारे आरोप निराधार हैं और हमारे मतदाताओं को ये कहना कि वो फर्जी है, नमस्कार केबल से इसके ऊपर जो भी इस बात को बोल रहा है तो माफी मांगनी चाहिए। নমস্কার কে বলছেন? जिस बात को बोल रहा है तो माफी मांगनी चाहिए। ऐसा नहीं होता कि किसी भी बात को अगर आप 10 बार बोलते रहें, 20 बार बोलते रहें तो सच हो जाए। सच सच होता है और सूरज पूरब में ही उगता है, किसी के कहने से पश्चिम में नहीं होगा। देखिए, নমস্কার কে বলছেন? কথা বলুন। এখন কথা হচ্ছে যে রাহুল গান্ধী যে জিনিসগুলো বলছিল এগুলোকে আস্তে আস্তে উঠে প্রমাণ হয়ে গেছে। কারণ দেখলাম যে আর্থিক নির্বাচন কমিশন বলল যে কারোর নাম বাদ দেবে, কোনো রিজন কি কারণে নাম বাদ দেবে জানানো ভেরি গুড। একই 65 লক্ষ ভোট এইরকম আরো ইলেকশনে হয়তো, কারণ আমরা যে বস্তু থেকে সামনে ইলেকশনে আমরা হারবে, তবে আর কিছু ভোট তো মানুষের দিত, কিন্তু মানুষের ভোটার থেকে নাম ফান করে নির্বাচন করাটা ঠিক না। এটা হয়তো কিছু ভালো আসবে, আপনার ভালো থাকবে। देखिए, ये संविधान को बचाने की लड़ाई है। पूरे हिंदुस्तान में आरएसएस और बीजेपी संविधान को मिटाने की कोशिश कर रहे हैं। हर चुनाव में नरेंद्र मोदी की बीजेपी जीतती है। जहां भी देखो चुनाव होता है ये जीत। नमस्कार के बोलছেন? महाराष्ट्र में কথা বলো। বলছিলাম কি আপনার নির্বাচন কমিশনার আজকে এটা প্রেস কনফারেন্স করেছে, উনি তো নির্বাচন কমিশনার না, উনি আরএসএস নির্বাচন কমিশনার, বিজেপি আরএসএস থেকে সাংবাদিক সম্মেলন করেছে। পুলিশে সবাই কথা বললো, রাহুল গান্ধীকে বলছে হরফনামা জমা দেওয়ার জন্য, অনুরাগ ঠাকুরকে বলেনি হরফনামা জমা দেওয়ার জন্য, অনুরাগ ঠাকুরকে বলেনি। তাহলে কি রাহুল গান্ধী লাগে আইন আছে, অনুরাগ ঠাকুরের জন্য কি আইন নেই? অনুরাগ ঠাকুরকে বলেছে রাহুল গান্ধী কংগ্রেস আস্তে ক্ষমতা আসছে, রাজনীতি থেকে শুরু করে ক্ষমতা আসছে, শুরু করে ক্ষমতা আসছে। একটা নির্বাচন কমিশনার যদি নির্বাচন কমিশনের উপরে যদি মানুষের আস্থা যদি না থাকে তাহলে এটা কিভাবে চলবে? এটা তো মা বাবা নেই, এই দেশটা তো মা বাবা নেই, মা বাবা কেউ না, যেরকম একটা ছেলে দেখা মানুষ করতে গেলে মা বাবা লাগে, আর এই দেশে কোনো মা বাবা নেই। এখন নির্বাচন কমিশনার একটা পার্টি এজেন্ডা হিসেবে থাকে সবাই প্রস্তাব হচ্ছে সামাজিক, তবে একটা প্রস্তাব তো দিতে পারেনি।
महाराष्ट्र में सारे के सारे जो ओपिनियन पोल्स थे নমস্কার, কে বলছেন? वो थे হ্যাঁ নমস্কার স্যার, আমি প্রধানমন্ত্রী বলছিলাম। আপনার যে হেডলাইন দেখছিলাম যে ভোটারই আতঙ্ক এবং ভোটারই সংসদীয় গণতন্ত্রের নির্বাচিত প্রতিনিধি তৈরি করে, ঠিক আছে। তবে এখানে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে ভারতে, এটা আপনি দেখবেন, আমি আপনার কাছে আমি বলে রাখি, রাজনৈতিক দল, বিরোধী রাজনৈতিক দল, তারা এই ভুয়া ভোটার এবং মৃত ভোটার এবং বিদেশি ভোটারের আস্থানা দিয়ে রেখেছে। প্রমাণ, এই প্রক্রিয়া আন্দোলনের মধ্যে প্রমাণ হয়ে গেছে যে এই বিরোধী রাজনৈতিক দল কতগুলো আছে, বামফ্রন্ট, কংগ্রেস, তৃণমূল এবং এই বিরোধী যে এখন জোট, তারা এই ভুয়া ভোটারকে আস্থানা দিয়ে রেখেছে। এবং আজ পর্যন্ত কমিশনে বলেছে যে আপনারা অভিযোগ করুন, ভুয়া ভোটারের বিরুদ্ধে আপনারা অভিযোগ করুন, আপনারা ভুয়া ভোটারের রাখার জন্য আন্দোলন করছেন কেন? আরে একটা সত্য ভোটার তালিকা রাষ্ট্রীয় জনগণ চাইছে। দেখবেন, আমি আপনাকে বলে থাকি, রাষ্ট্রীয় জনগণ এবং রাষ্ট্র এই হবে নীতি। রাজনৈতিক দলের কাছে আর ভরসা নাই, রাজনৈতিক দলের কাছে ভরসা নাই, নির্বাচন কমিশন আজকে সত্যভাবে বলে দিয়েছে রাজনৈতিক দলের কাছে আর কোনো ভরসা নাই, সত্য ভোটার তালিকা প্রণয়ন করা। কাজে জনতা এবং রাষ্ট্র এই দুটোই হবে একত্র হয়ে রাষ্ট্রপ্রধান হবে সারা ভারতবর্ষে। এবং যে যে বিরোধী রাজ্যগুলি আছে তারাও এই ধরনের করতেছে ক্ষমতা ধরে রাখার জন্য। আগে ক্ষমতা ধরে রাখতে গিয়ে বিখ্যাতবাদী শক্তি এবং বৈদেশিক যে এই অক্ষমতার উপরে হুমকি, এগুলি কিন্তু আসতেছে। এবং ভারতের কিছু রাজনৈতিক নেতার কারণে আজকা এই সীমান্তে আজকা এই কারণে যারা হচ্ছে না কেন, ভারতবর্ষ চাইছে যে সারা বর্ডারে একটু হাত থাকবে না, তারপরে টাকা হবে, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার টাকা দিচ্ছে না। এটা যদিও এটা অনৈতিক, কিন্তু ভারত চাইলে কিন্তু মানে জায়গা নিতে পারে, কিন্তু ভারত সেই হস্তক্ষেপ করছে না। যার ফলে দরকার করা হচ্ছে না এবং অনুপ্রবেশ বন্ধ হচ্ছে না। তো এখন নির্বাচন কমিশনার যে পদক্ষেপ নিচ্ছে, এটা আপনার কোনো রাজনৈতিক দলের আর জিজ্ঞাসা করা হবে না। বারবার বলেছি আপনার অভিযোগ করুন, অভিযোগ নমস্কার, কে বলছেন? আমার কথা বলার ছিল, কোনো চিন্তা কেটে দিলেন। কথা বলুন। আগে আমরা যেটা দেখলাম, নির্বাচন কমিশনার যে অনেক আগে 2 বছর আগে লোককে করাইছিল, এখন উনি পাস করলেন, সুপ্রিম কোর্টের লড়াইয়ের ফলে। তাহলে নির্বাচন কমিশনের কি সম্মান কি বাড়লো? দেশের বিজেপি সরকারের কি সম্মান বাড়লো না কমলো? আবার রাহুল গান্ধী যেমন আন্দোলন করছেন, ওনার বিরুদ্ধে চেষ্টা করে ওদের লজ্জাটজ্জা আর কবে নাগাদ থাকে। এক নাগাদ যখন সরকার থাকার জন্য বিভিন্ন প্রলোভন করতে চেষ্টা করেন এবং বিভিন্ন অন্যায় চেষ্টা করেন, তখন যখন তাদেরকে সমর্থন দেন নির্বাচন কমিশনার, তখন দেশের মানুষ কি তখন কি গর্জে উঠবে না বসে থাকবে? আমার মনে হয় দেশের মানুষ গর্জে ওঠা উচিত। এভাবে একটা লোক তৈরি করেছিল, সুপ্রিম কোর্ট অব্দি লড়াই করে সে জিতে গেছে, এখন কিন্তু মানুষের চোখ কান খুলে গেছে। আর সারা ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিক যখন নির্বাচনে তাদের এই 2 নম্বরের জিনিস করানো হয়, আর বিরুদ্ধে কোর্ট যুদ্ধে সুপ্রিম কোর্ট অব্দি লড়াই করার জন্য যদি না করেন, তাহলে তারা সারা জীবনে অন্যায়ভাবে থেকে চলে। আর রাহুল গান্ধী যে আন্দোলন করছেন তাকে সমর্থন দিয়ে সারা ভারতবর্ষ গড়িয়ে ওঠা উচিত। রাহুল গান্ধী স্বার্থে এবং ভারতবর্ষের স্বাধীনতার জন্য লড়াই মানে স্বার্থে সেই লড়াই করছেন। দেখা গেল অনেক লড়াইয়ে উনি ছিল প্রকাশ করলেন, যেমন
হলো যে বললো যে না আধার কার্ড এবং আই কার্ডে তাদের নাগরিকত্ব প্রমাণ করে তারা ক্যান্ডিডেট করতে পারে। এই আইনটা করার পরে কিন্তু আমার মনে হচ্ছে অনেক মানুষ তারা তাদের দুশ্চিন্তা দূর হয়ে গেল। আবার বিভিন্ন রাজ্যে যেমন আসাম লোক বাদ দিয়েছে, তারাও সেই আইনটা করার পর আমার মনে তাদের মনে দুশ্চিন্তা হয়েছে, আস্তে আস্তে তাদের মনে হচ্ছে জিনিসটা হবে। আবার ত্রিপুরাতে আমরা শুনলাম একটা রাজনীতিক করছে ত্রিপুরামোটা তারা চালু করার জন্য মনে হচ্ছে দেখা যাচ্ছে যে ত্রিপুরাতে ওনার বাঙালি রীতিমতো কথা বলেন উনি যে বাংলাদেশ থেকে বাঙালিরা নাকি তাদের স্বার্থ শেষ করতে হয়েছে, শুধু বাংলাদেশ থেকে শুধু বাঙালিরা কথা বলবেন। তা আমরা তো জানি বাংলাদেশের বাইরের মধ্যে অনেক পাহাড়ি লোক আছেন, ওনার ব্যাপারে তো কোনো কথা বলেননি, তাপমাত্রা অনেক দেখেছেন, তারার কথা উনি বলেননি। উনি কিন্তু বাংলাদেশ বিদেশিভাবে কথা বলছেন যাতে এটারাই চালু করুক না, এটারাই চালু করুন, কিন্তু একটা নিয়ম আছে যেহেতু মানুষ অনেক দিন ধরে ভোট দিতে যাতেই মান্যতা দিয়ে যদি করা হয় তা আমার কোনো বাধা নেই, আমরা সেটা সম্মান মানে সমর্থন দিয়ে আমরা চলবে। কিন্তু নাগারে যদি একটা জাতির সাথে কাজ করে আমরা মনে প্রত্যেকটি মানুষ করেছি। আর উনি এখন আপনি পর্যায়ে উঠেছে না, ওনার কিন্তু আর রাস্তা নেই। উনি কিন্তু বিভিন্ন রকম ভাবে বিভিন্ন ফন্ডি কাজ করে উনি কিন্তু নির্বাচনে জিতে আসার জন্য চেষ্টা করেন। ওনার ব্যাপারটি প্ল্যান্ড হয়নি, হয়নি, তারপরে হয়নি, কোন জিনিস যতদিন কথা বললেন ওনার একটা মিলিত হয়নি। উনি কত ধরনের ঠিক করেছেন, হ্যাঁ এখন আমাকে জিনিস দেখেছে, আমাকে আমাদের নমস্কার, কে বলছেন? হ্যালো, কথা বলুন। হ্যালো, নমস্কার। ভারতবর্ষে যে হাত কাটার জায়গাটা হয়েছিল বর্ডার সীমান্তে, সেটা কিন্তু হয়েছিল কেন্দ্রে যখন কংগ্রেস সরকার ছিল তখনই স্টার্ট হয়েছিল। কিন্তু 2014 বিজেপি সরকার আসলো, তখন যে ছিল সেটি তখন বিজেপি সরকার কেন করেনি, কিন্তু তারপরও আমরা এর পক্ষে আছি। ঘটনা হচ্ছে যেমন সিপিএম কংগ্রেস অনেকে বলে তারা বিরোধিতা করে, কিন্তু এরা বিরোধিতা করেনি, এটা তো হয়েছিল কংগ্রেসের মধ্যে, কিন্তু এর নাম করে তারা প্রকৃত বাংলাদেশী তাদের ভোটারের নাম কেটেছে বিরোধী করে বলে এটা তো মেনে নেওয়া যায় না। কিন্তু হওয়া অবশ্যই প্রয়োজন, কারণ বিদেশি একজন ভারতবর্ষে আসে কেউ বুদ্ধ হতে পারে যে আমাদের সমস্ত চাকরি কিনে দিবে, কর্মসংস্থান কিনে দিবে এবং একটি সুযোগ পেলে একটি বোম ফুটে দিয়ে যাবে, কিন্তু তো মেনে নেওয়া যায় না। বাংলাদেশি, পাকিস্তানি, রোহিঙ্গাকে তাদেরকে চিহ্নিত করে আইনের ব্যবস্থা আনা হোক, কিন্তু বামফ্রন্ট কংগ্রেস এই কথা বলেনি যে এফআইআর না হোক, এফআইআর বিরোধিতা করি। তাদের কথা হলো এফআইআর নাম করে যারা প্রকৃত ভারতবাসী তাদের ভোট দেওয়ার আঠা মাজা, তার জন্য এই আন্দোলন। এফআইআর করা হোক, প্রয়োজনে এনআরসিও চালু করা হোক। এটা ভারতবর্ষটা শুধু বিজেপির না, সমস্ত দলের ভারতবর্ষ। আর এই ভারতবর্ষটাকে সুন্দরভাবে রক্ষা করার ক্ষেত্রে সব দলই একত্রবদ্ধ হয়ে রোহিঙ্গা এবং যারা বসবাসকারী তাদের দিকে লক্ষ্য হবে। নমস্কার দাদা। कि इंडिया गठबंधन महाराष्ट्र में चुनाव जीतेगा। लोकसभा के समय हमारा गठबंधन महाराष्ट्र में चुनाव जीतता है।
उसके 4 महीने बाद उसी महाराष्ट्र में बीजेपी का गठबंधन जीत करता है, चुनाव जीतता है। हमने थोड़ी सी इंक्वायरी की, पता लगा कि लोकसभा चुनाव के बाद इलेक्शन कमीशन ने महाराष्ट्र में जादू से 1 करोड़ नए वोटर पैदा कर दिए। लोकसभा में और विधानसभा में 1 करोड़ वोटरों का फर्क था। और भाई और बहनों, जहां भी ये नए वोटर आए, वहां पर बीजेपी का गठबंधन जीता। हमारा एक वोट कम नहीं हुआ। हमारे गठबंधन को जितने वोट लोकसभा में मिले, उतने ही वोट हमें विधानसभा में मिले। बीजेपी को सारे के सारे नए वोटरों के वोट मिले और वो चुनाव जीते। हमने शिकायत की, इलेक्शन कमीशन से कहा, उनको कहा हमें वीडियोग्राफी दिखाओ, इलेक्शन कमीशन ने मना कर दिया। उसके बाद हमने इंक्वायरी शुरू की। कर्नाटक में 1 लोकसभा 1 विधानसभा में हमने इंक्वायरी शुरू की, सारे के सारे रिकॉर्ड निकाले और एक रिकॉर्ड को दूसरे रिकॉर्ड से कंपेयर किया। भाई और बहनों, पता लगा कि एक विधानसभा में 1 लाख से ज्यादा वोट चोरी हुए और इन वोटों के कारण लोकसभा की सीट कर्नाटक में बीजेपी जीती। हमने ये प्रेस कॉन्फ्रेंस में कहा, इलेक्शन कमीशन ने मुझसे एफिडेविट मांगा और किसी से एफिडेविट नहीं मांगा। कुछ दिन पहले बीजेपी के लोग प्रेस कॉन्फ्रेंस करते हैं, उनसे कोई एफिडेविट नहीं मांगा, मुझसे एफिडेविट मांगा। कहते हैं कि आप एफिडेविट दो कि आपने जो हमें कहा, आपने जो डेटा रखा है वो सही है। उन्हीं का डेटा है, उन्हीं के आंकड़े हैं, मुझसे एफिडेविट मांग रहे हैं। हमने उनसे सीसीटीवी जो वीडियोग्राफी है वो मांगी, मना कर दी। भाइयों और बहनों, मैं आपको इस स्टेज से कह रहा हूं कि पूरे हिंदुस्तान में विधानसभा के चुनाव, लोकसभा के चुनाव चोरी किए जा रहे हैं और इनकी आखिरी साजिश ये है कि बिहार में एसआईआर करके नए वोटरों को जोड़कर, वोटरों को काटकर ये बिहार का चुनाव चोरी करें। और मैं और हम सब इस स्टेज से आपको कहने आए हैं कि हम इन्हें ये चुनाव चोरी नहीं करने देंगे। और बिहार की जनता चोरी नहीं करने देगी। क्यों? क्योंकि गरीबों के पास, कमजोर लोगों के पास सिर्फ वोट है और हम वोट चोरी नहीं करने देंगे। नमस्कार, और जो इलेक्शन कमीशन कर रहा है, কথা বলুন। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভোটারদের নিজেরা ভোট দানের ব্যবস্থা থাকা। ভোটাধিকার সুনিশ্চিত করতে ক্ষমতাসীন দল সহ সব রাজনৈতিক দলগুলিকে আরো একদিকে নির্বাচনী কমিশনের হাত করা শক্তিশালী করতে হবে। कर रहा है, पूरे देश को मालूम है। अब ये बात छुपी नहीं है। पहले देश को मालूम नहीं था कि कैसे चोरी की जाती है। हमने प्रेस कॉन्फ्रेंस में साफ करा दिखा दिया नमस्कार, केवल सेन कैसे कर रहा है और अब हम ये चोरी नहीं करने। নির্বাচন কমিশনারের তিনি কাছ থেকে পুরো এজেন্ডা ওনার প্রোগ্রাম লাইভ দিচ্ছি, বিহারের প্রোগ্রাম আমরা লাইভ দিচ্ছি।
কিন্তু ওনাকে যখন কয়েকজন সাংবাদিক জেনারেল মালিকরা প্রশ্ন করলেন, উনি 5টা প্রশ্নকে একসাথে নিলেন, 5জন করে প্রশ্ন করতেন, একটা প্রশ্ন উনি ঠিকঠাক সঠিক দিতে পারবেন, মানে 5টা প্রশ্নকে একসাথে হাতে টিফিন করে একটা অ্যান্সারে সবাইকে দিচ্ছেন। মানে 5টা প্রশ্নের উত্তর যদি একটা প্রশ্ন উত্তর হয়, এটা সঠিক উত্তর হয়। ওনাকে বলা হচ্ছে এই কথা, উনি বলছেন কেন এটা করতে না পারলে দেশের সামনে ক্ষমা চাইতে হবে, যারা মানে এইটা প্রচার ভর্তি হচ্ছে ক্ষমা চাইতে হবে। আরে ক্ষমা চাইতে হবে উনি কি বলছে, ক্ষমা চাইতে হবে ওনার বলতে হলো না, উনি কি কোনো পার্টি থেকে আসছে যে ওনাকে ক্ষমা চাইতে হবে? এটা কি পার্লামেন্ট চলছে নাকি? ক্ষমা চাইতে হবে উনি কেন বলছেন? ভুল করছে বা হচ্ছে উনি বলছেন যে ক্ষমা চাইতে হবে দেশবাসীর সামনে, এটা তো উনি বলতে পারবে না, কারণ ওনার আরেকটা ওটা ওনারা আইনি রাখতে পারে, কিন্তু উনি প্রশ্ন উত্তর না দিয়ে বলছেন কেন ওনাকে ক্ষমা চাইতে হবে, কেন উনি ইচ্ছা বলছেন ডাটা রিসেন্ট মানে দিচ্ছেন না, ডাটা উনি কি দেবেন, ডাটা আপনারা অর্ডার করুন, ওনার ডাটা উনি দেবেন, আপনার ডাটা ওনাকে দেবেন। ফেস টু ফেস আপনার 5 সাংবাদিক সম্মেলন, 5 সাংবাদিকের এক কথা নিয়ে আপনি একটা প্রশ্ন তুলতে পারছেন না, বলছে আসলে উনি কথাটা ঘুরিয়ে নিয়ে গেছেন আরেক জায়গাতে, দেখেন ওই জায়গা কথাটা হয়েছে একটা রকম, উনি হচ্ছে না এটা না ওই জায়গা, মানে কথাটা শোনা ওই আপনার রেল লাইনের মতন ওই প্রতি থেকে ওই প্রতি করে উনি এখান থেকে সাংবাদিক সম্মেলন করে প্রশ্ন উত্তর সবগুলো সঠিক না করে উনি বেরিয়ে গেলেন, বলছেন সময় আছে, আর সময় দেওয়ার জন্য আপনাকে কি বলেছি, সময়টা তো সব হয়ে সময় দিচ্ছেন আপনারা, সময় নিতেই বলছেন আপনারা, কথা বলছেন আপনারা, সব আপনাদের উপরে চলছে, আপনাদের পাবলিকতা শুনছে, আমাকে পাবলিকতা শুনছে না, সত্য নিতে কাছে করছে না, এভাবে হয় না। আপনার একজন করে বলছে একজন করে উত্তর দিন, 5টাকে একসাথে জড়িয়ে আপনি চ্যালেঞ্জ করে দিলে হবে না তো, 5টাকে যদি একসাথে জড়িয়ে একটা কথা উত্তর হয়, এখানে তো আপনার কি বলা আর কি ঠিক না, উনি মানে এমন একটা জায়গা থেকে রিহার্সাল করে এসেছে, এমন একটা জায়গা থেকে উনি রিহার্সাল করে এসেছে, कैसे कर रहा है, और अब हम ये चोरी नहीं करने देंगे। और जहां भी ये चोरी हो रही है, चाहे बिहार में, चाहे महाराष्ट्र में, चाहे आसाम में, चाहे बंगाल में, हम इनकी चोरी पकड़कर जनता को दिखाने का काम करने जा रहे हैं। भाइयों बहनों, नरेंद्र मोदी जी और एनडीए अरबपतियों के साथ सरकार चलाती है। आप वोट डालते हो, आपका वोट चोरी किया जाता है, और फिर आपका पूरा का पूरा धन 5-6 अरबपतियों को दिया जाता है। हमने पार्लियामेंट में कहा कि हमें जाति जनगणना चाहिए, 50% रिजर्वेशन की जो दीवार है उसे तोड़ना चाहिए, प्रधानमंत्री के सामने मैंने कहा, मगर बीजेपी नरेंद्र मोदी ने दबाव में आकर जाति जनगणना कह दिया कि करेंगे, मगर मैं जानता हूं कि वो सच्चा जाति जनगणना नहीं करने वाले हैं। वो 50% की जो दीवार है उसे नहीं तोड़ने वाले हैं, और पूरे हिंदुस्तान में कांग्रेस पार्टी, इंडिया गठबंधन जाति जनगणना करवाएगी, 50% की दीवार हम तोड़ेंगे, और ये जो वोट चोरी ये कर रहे हैं, आप देखना, हम वोट चोरी रुकवाएंगे, और एसआईआर की जो सच्चाई है, जो बिहार के गरीब जनता से वोट चोरी की जा रही है, हम पूरे देश को दिखाने जा रहे हैं। आप सबका बहुत धन्यवाद। लालू जी आप आए, आपको डॉक्टर ने कहा कि नहीं आना चाहिए, मगर आपने कष्ट किया, आप आए, आपका दिल से बहुत बहुत धन्यवाद। नमस्कार, जय हिंद।
सभा हो रही है और इस सभा में उपस्थित हमारे নমস্কার, কে বলছেন? लीडर কথা বলুন। নমস্কার, কে বলছেন? কথা বলুন। श्री राहुल गांधी जी गठबंधन के सारे नेतागण, पार्लियामेंट के सदस्य और तय करेगी और 1 सितंबर को ऐतिहासिक गांधी मैदान में समाप्त होगी। इसमें तेजस्वी जी और सारे अपोजिशन के नेतागण शामिल हो। देखो भाई, ज्यादा पुकारने से वोट नहीं मिलते, काम करने से वोट मिलते हैं। तो सुनिए भाइयों, सभी हमारे नेता लोग, सभी पार्टी के लोग इस यात्रा में वो हाजिर होंगे और जो यात्रा आपके हित में, देश के हित में, संविधान बचाने के लिए और लोकतंत्र की हिफाजत के लिए जो कर रहे हैं, उसको आप पूरा साथ देना चाहिए। भाइयों, देश में सभी को वोट का अधिकार है
संविधान में इस वोट का अधिकार नेहरू जी की कोशिश से, बाबा साहब अम्बेडकर के कोशिश से संविधान में हर गरीब को वोटिंग का अधिकार दिया गया है। और यहाँ हमारे बिहार में से जो ड्राफ्टिंग कमेटी के वोटर अध्यक्ष सच्चिदानंद सिन्हा जी, डॉक्टर राजेंद्र बाबू जी और इनके रचनात्मक योगदान से महान चित्रकार नंदलाल बोस, जिन्होंने संविधान में वो चित्र तैयार किए, उन्होंने भी बहुत बड़ा योगदान संविधान बनाने में दिया है। साथियों, सासाराम बाबू जगजीवन राम का और उनकी ये कर्मभूमि है और छुआछूत भेदभाव के खिलाफ वो लड़ते रहे और उसके बाद में मीरा कुमारी भी सासाराम से कम 2 बार जीती और वो हिंदुस्तान में पहली महिला पार्लियामेंट की अध्यक्ष बनी। ये कांग्रेस ने बनाया, ये आप याद रखना चाहिए, क्योंकि सबको अधिकार देने वाला कांग्रेस पार्टी हमेशा बैकवर्ड, पिछड़े, आदिवासी, दलित सबको समान दृष्टि से देखकर उनके साथ जुड़ता है। और यही कोई सिर्फ चुनाव के लिए हम नहीं, बल्कि लोकतंत्र के लिए लड़ रहे हैं, संविधान के बचाने के लिए लड़ रहे हैं। इसको आपको याद रखना, आपके वोटों की सुरक्षा के लिए लड़ रहे हैं। भाइयों, मैं आपसे यही कहूंगा कि भारत जब आजाद हुआ तो उसने एक क्रांतिकारी कदम उठाया। उसने अपने सभी नागरिकों को, चाहे वो पढ़े लिखे हो, चाहे वो अमीर हो, चाहे वो गरीब हो, महिला हो, पुरुष हो, युवा हो, इन सबको अगर वोटिंग का अधिकार दिया है, इस देश के आजादी के जो हिस्सा लेकर काम किए हैं, तो वो नेहरू जी, अम्बेडकर, महात्मा गांधी, चंद्र बोस और जितने भी लोग आजादी के लड़े, उन लोगों ने मिलकर हम सबको एक अधिकार दिया, वो वोटिंग का अधिकार। उस वोटिंग के अधिकार को आज मोदी लाल किले के ऊपर ठहरकर ललकार रहा है, लोगों को कह रहा है कि देखो, तुम्हारे वोट मैं ले लूंगा, तुम्हारे तक हमारी वोट खींचने की कोशिश वो कैसा कर रहे हैं। नमस्ते केवल सेन, प्रत्यक्ष रूप से इनडायरेक्टली वो कर रहे हैं। কথা বলো। ছিলাম শুভজন। তো দেখুন, যে নিয়ে কথা বলছেন, তো মানে ভোটারের আতঙ্ক ওটাই জানা। আজকে বিহারের মধ্যে একটা সমাবেশ করলো, মিছিল করলো কংগ্রেসের সঙ্গে সম্ভবত লালগোটা যাদব এবং দেবনাথ ছেলে ব্যক্তিগত পার্টি সঙ্গে মিছিল করলো এবং একসঙ্গে একটা ঐতিহাসিক সমাবেশ করলো। ওইখান থেকে কিছু কিছু কথা বললো। ওইখানে ঠিক জানি না কি বলা বললো, কিছু কাটিং আমার কাছে এসেছে। এবং কয়েকদিন ধরে কিন্তু এফআইআর নিয়ে কিন্তু সব মানে বিজেপি সব কিন্তু আমরা প্রতিবাদ করছি, প্রতিবাদ করছি। এটা সম্ভবত 2003 সালে দিল্লিতে হয়েছিল, ভারতবর্ষে হয়েছিল 2002 সালে, তারপর সময় হয় নাই। 2002-3 সালে যখন এফআইআর হয়েছিল আমার জানার মধ্যে, তখন মানে সেন্ট্রালের যে দল ছিল ওই যে কিন্তু এখনকার মতো প্রতিবাদ দলগুলোর প্রতিবাদ এফআইআর এগেন্স্টে করেনি। এফআইআর বিরুদ্ধে তখন কিন্তু এত প্রতিবাদ করেনি, তো এখন কিন্তু প্রতিবাদটা করছে এগেন্স্টে বিরোধী দল ব্যতীত অন্য দলগুলো
এগুলি কিন্তু যে তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি করছে, কংগ্রেস করছে, সিপিএম সব দলই করছে, এতে মানে ব্যবস্থা লাগু না করতে। দেখুন, আমাদের ইলেকশন কমিশনার ইন্ডিয়ার ভারতবর্ষের ওনার একটা প্রেস মিডিয়ার একটা বক্তব্য, কিন্তু আপনার একটা অ্যাপ্লিকেশনে দেখলাম 2 মিনিট সামথিং ভিডিও, ওখানের মধ্যে উনি যে ব্রিলিং এবং যেভাবে কথা বলছেন জয়রাজ কুমার মহোদয়, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, তো উনি তো রাজনৈতিক পলিটিক্যাল ব্যক্তির মতো উনি কথাবার্তা বলছেন। উনি বলছেন উত্তর দিকে উঠে পশ্চিম দিকে উঠে না, উনি বলছেন রাহুল গান্ধীকে মানে খুশি করতে হবে, না হলে কমা যেতে হবে। আজকে যত টিভি আমি দেখেছি, মানে সামনাসামনি দেখিনি, মানে নিজেরা দেখছি, যত ইন্ডিয়ান ইলেকশন কমিশনার বক্তব্য এরকম রাজনৈতিক ভাবে আমি দেখি। উনি আজকে যে বক্তব্য দিয়েছেন গণেশ কুমার, ডক্টর গণেশ কুমার, উনি সবচেয়ে বেশি রাজনৈতিক বক্তাদের বক্তব্য রাখেন, মাইকেলের রাজনৈতিক বক্তব্য, রাজনৈতিক দলের বক্তব্য রাখছেন। উনি তো একজন আইএস অফিসার, আইএস অফিসারের মুখে থেকে এরকম রাজনৈতিক বক্তব্যের মতো বক্তব্য আমরা আশা করিনি। তো উদার ভিতরে সম্ভবত সেন্ট্রাল গভর্নমেন্ট যারা রয়েছে ভারতবর্ষে, ওনার নিন্দন রয়েছে, কারণ কেননা গণেশ কুমারকে যদি তারা করে এখানে আমাদের বিরোধী দলের তাকে মানে গভর্নমেন্ট তাকে, কিন্তু আমার মনে হয় গণেশ বাবু সম্ভবত পদ্ম পদ্ধতির মধ্যে আবদ্ধ হয়ে রয়েছে। যাই হোক, তো ওনার বক্তব্য একদম ধন্যবাদ। একজন আইএস অফিসার, একজন উপরে প্রধানমন্ত্রীর অফিসার বক্তব্য দিলে ভালো। রাহুল গান্ধী যা বল, রাহুল গান্ধী একবার বলিনি, মমতা বলছে। হয়তো এই সময়ের মধ্যে ত্রিপুরার প্রেক্ষাপট হোক, অন্যান্য রাজ্যগুলোর প্রেক্ষাপট হোক, কিংবা জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে রাহুল গান্ধীর বক্তব্য কিংবা ঘোষণা, তার পাশাপাশি নির্বাচন কমিশনের জবাব, সবকটি আলোচনার অন্যতম বিষয়বস্তু হবে। কিন্তু মূল্যায়ন করবেন এই দেশের নাগরিক, এই দেশের ভোটাররা। আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।